হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। সচল হচ্ছে বার্জ মাউন্টের দুর্নীতি মামলা। 15 জুলাই আপিল বিভাগে শুনানি। আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় সন্তানের পর মায়ের মৃত্যু। চিকিৎসাধীন বাবা ও 2 মেয়ের অবস্থাও আশঙ্কাজনক। ঈদে এবারও বিশেষ ট্রেন পাচ্ছে না রংপুরের মানুষ। বৈষম্যে ক্ষুব্ধ স্থানীয়রা। সড়কে বাড়বে চাপ। নির্বিঘ্নে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি। এই দুইজনের সিটে 3 জন বসা লাগে। ঈদের সময় আরো বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত ফেনীর খামারিরা। লালন করা গরু ছাগল দিয়ে চাহিদা পূরণ সম্ভব। ভারতীয় গরু আসা নিয়ে শঙ্কা। নাগরিক সেবা বঞ্চিত কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের মানুষ। বেহাল যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ। দুদিন পর বাজারে আসছে নওগাঁর আম। বাড়তি পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। প্রায় 4000 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগে। এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্রুত ছড়িয়ে পড়ছে হারে। দ্রুত আরোগ্য কামনা জানাচ্ছে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। 1.5 দশক পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী 15 জুলাই আপিল বিভাগে এ সংক্রান্ত আবেদনের শুনানি হবে। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে ফজলে আদিত্যের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি। ইতিমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় দুদকের চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। এখন অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণী জমার নোটিশ জারিসহ তার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা সহ বেশ কয়েকটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরো 1টি বা 2টি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে 2007 সালে 111-এর সময় করা বার্জ মাউন্টেন বা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। 2010 সালে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালে মামলাটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রোববার দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেন। মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিভ পিটিশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে আজকে 26 নম্বর আইটেম ছিল। তো ওনারা এটা ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। এছাড়া বিমানবন্দর উন্নয়নের নামে লুটপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মসহুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করেন তৎকালীন দুদক কর্মকর্তা। মামলার আইনজীবী হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এমন পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থী। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে আজও নানা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের লক্ষ্যে দলাদলের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শেষে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিকে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তন্দ্রা তারুণের রিপোর্ট।
শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার দাবি একটাই, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে রোববার রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রায় ৫ দিনেও জানা যায়নি রহস্য, প্রকৃত আসামিরাও ধরাছোঁয়ার বাইরে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে ৪৮ ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। আমরা জানতে চাই আমরা কি সমাধান পেলাম, আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? এ সময় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচার নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। আর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় সাম্যের পরিবার। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়। সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। শাহবাগ থানার ওসি ও রমনা জোনের এডিসির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয় তুলে ধরেন বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম। আপাতত উনি আশ্বাস দিয়েছেন এই ইন্টারোগেশন শেষ হলে উইদিন 6 ডেজ অথবা আফটার 6 ডেজ যদি ইনফরমেশন আগেই পাওয়া যায় আগেই ব্যবস্থা নেবেন, না হলে 6 দিন শেষে যে ইন্টারোগেশন করে যা পাওয়া গেল এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই 6 দিনের মধ্যে ওনারা আরো অগ্রগতি করতে পারবেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ঢাবির উপাচার্য সহ আইইআর এর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সাম্য হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। সাম্য হত্যা মামলা ডিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে এই হুঁশিয়ারি দেয় তারা। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। পরে অবরোধ তুলে নেন ছাত্রদল নেতাকর্মীরা। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরির আলম সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে ছাত্র সংগঠনটি। পরে এমন হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। সেখানে তারা বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যারা দোষী তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। মূল আসামি যারা তাদেরকে অন্তরালে রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে প্রশাসনের এই ব্যর্থতা আমরা মেনে নিতে পারতেছি না। সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদের প্রকাশ্যে এনে বিচার করতে হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিটা আদায় করে বাসায় ফিরবো। শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রার ক্ষমতা কারণে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে, প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে। বিক্ষোভে ঢাবি ছাত্রদল ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ থেকে স্থল বন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাক সহ প্রায় 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এতে বাধাগ্রস্ত হবে ভারতে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি। অর্থনীতিবিদরা বলছেন, নিষেধাজ্ঞার ফলে ভারতে পণ্য রপ্তানি করতে বাংলাদেশের সময়, খরচ দুটোই বাড়বে। সাদ আহমেদের রিপোর্ট। বাংলাদেশ থেকে 3 দশকেরও বেশি সময় ধরে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে ভারতে। বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অন্যতম বড় বাজার ভারত। ভারতের মূল ভূখণ্ডের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও বড় বাজার রয়েছে বাংলাদেশি খাদ্যপণ্যের। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে দেশটির শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের 8 নম্বরে ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের 2.55% এসেছে বাংলাদেশ থেকে। এছাড়া বাংলাদেশি পণ্যের শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। আর বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে ভারতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ মোট $157 কোটি পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। তবে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাক সহ প্রায় 7 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে ভারত বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন, সম্প্রতি এমন নিষেধাজ্ঞায় পণ্য রপ্তানি করতে বাংলাদেশের সময়, খরচ দুটোই বাড়বে। সেই সঙ্গে সংকুচিত হবে রপ্তানি বাজার। একটা বড় সমস্যা হচ্ছে যে নর্থ ইস্টে আমাদের বেশ কিছু পণ্যের একটা ভালো চাহিদা রয়েছে। এই উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হবে। তার কারণ আমাদের এই পণ্যগুলো প্রথমে হচ্ছে এই কলকাতা পোর্টে আসতে হবে এবং কলকাতা পোর্ট দিয়ে হচ্ছে সেখানে খালাস হয়ে চিকেন নেক হয়ে ঘুরে যেতে অনেক সময় লাগবে এবং একই সঙ্গে এই যে পণ্য পরিবহন সেটার খরচটা অনেক বেশি হবে, যার ফলে এই যে নর্থ ইস্টের যে বাজার সেটা আমাদের জন্য সংকুচিত হয়ে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। তার কারণ এই ক্ষেত্রে তখন ভারতে উৎপাদিত যে পণ্য সেই পণ্যের সাথে বাংলাদেশের এই পণ্যগুলো প্রতিযোগিতা করতে পারবে না। আর পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, পোশাক রপ্তানিতে তেমন প্রভাব না পড়লেও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে বড় প্রভাব ফেলবে এই নিষেধাজ্ঞা। পোশাকের রপ্তানিতে খুব একটা এটা ইফেক্ট খুব একটা পড়বে না, কারণ পোশাক রপ্তানি টোটাল $1 বিলিয়ন যে রপ্তানি ভারতে হয় তার একটা অংশ স্থলপথ দিয়ে যায়। তো সেটা অল্টারনেটিভ কিন্তু আমাদের সমুদ্র বন্দর দিয়ে ব্যবস্থা আছে। আমাদের যেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা হলো যে 7 সিস্টারে যে বিশাল একটা রপ্তানি আমাদের হয়ে থাকে, হ্যাঁ এইটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাড্ডায় রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে সন্তানের মৃত্যুর পর এবার মারা গেছেন মা মঞ্জুরা বেগম। রোববার রাত 10:30টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকেল 3টায় 66% দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার শিশুকন্যা। গত শুক্রবার রাত 12:30টায় দগ্ধ অবস্থায় একই পরিবারের নারী, শিশুসহ 5 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা তোফাজ্জল হোসেনের শরীরে 80%, তার মেয়ে মিথিলা 60% ও তানিশা 30% দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। চলতি মাসের 17 দিনে দেশে রেমিটেন্স এসেছে $161 কোটি, যা প্রতি ডলার 122 টাকা হিসাবে 19,642 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম 17 দিনে $161 কোটি রেমিটেন্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $49 কোটি 33 লাখ। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $15 কোটি বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $96 কোটি 27 লাখ 60 হাজার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $31 লাখ 30 হাজার। অন্যদিকে দেশীয় 6টি ও বিদেশি 3টি, মোট 9টি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে রোববার রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনার
রাজধানীর ভাটারা থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে নুসরাতকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। এর আগে রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আশুলিয়ায় একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার রাত 12টার দিকে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের নতুন DEPZ-এর বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাভবাহিক পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন EPZ-এর বিপরীত পাশে বাসটি থামিয়ে মশার কয়েল কিনতে যায় স্টাফরা। ফিরে এসে দেখেন বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে DEPZ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যানজট এড়াতে অবশেষে বগুড়া শহরের 3 মাথায় স্থানান্তর করা হয়েছে দেশীয় ফলের বাজার। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ফলের বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন দেখছেন জানাবেন। হুগলি বর্ষার একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে গ্রীষ্মকালীন ফলের দেশীয় যে ফলগুলো রয়েছে তার সুঘ্রাণ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ বগুড়া শহরের 3 মাথায় নির্মিত যে দেশীয় ফল মার্কেট, সেখানে গেল 3 বছর আগে এই পরিবেশ কিন্তু ছিল না। এই দেশীয় ফল মার্কেট বসত শহরের 7 মাথা সংলগ্ন স্টেশন রোডের প্রধান সড়ক দখল করে, যার কারণে কিন্তু সৃষ্টি হতো যানজট। সেই সময় ব্যবসায়ীদের উদ্যোগেই নির্মাণ করা হয়েছিল দেশীয় ফলের জন্যই এই বিশেষ মার্কেটটি। ব্যয় হয়েছিল প্রায় 4 কোটি টাকা। তৎকালীন সময়ে কিন্তু নানা জটিলতায় ব্যবসায়ীরা বারংবার এখানে আসার আগ্রহ প্রকাশ করলেও তারা কিন্তু সময়ের প্রয়োজনে নানা জটিলতায়, হাতে গোনা কিছু মানুষের প্রতিবন্ধকতায় এই মার্কেটে আসতে পারেনি। তবে 3 বছর পরে অবশেষে বগুড়া জেলা প্রশাসন, পৌর প্রশাসন, জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বগুড়া শহরের 3 মাথার এই দেশীয় ফল মার্কেটটি অবশেষে চালু হয়েছে, যেখানে কিন্তু ভোর না হতেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে পুরো মার্কেট। এই মৌসুমে এখন পর্যন্ত সাতক্ষীরা থেকে বিভিন্ন জাতের আম কিন্তু এখানে আমদানি হয়েছে। গোবিন্দভোগ আম, গোপালভোগ এবং খিরসা আম, এবং গড়ে পাইকারিতে প্রতি কেজি আম কিন্তু 40 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই সাথে আমরা সকাল থেকে দেখেছি লিচুর কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে। 2000 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত খাঁচিতে লিচু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রয়েছে আনারস, তাও কিন্তু বিক্রি হচ্ছে 1600 টাকা মন। রয়েছে পেয়ারা সহ নানা দেশীয় ফল। সাধারণ ব্যবসায়ীরা যারা দূর দূরান্ত থেকে এখানে আসছে, তারা যেটি বলছে যে 2 পাশে মহাসড়ক এবং পণ্য নিয়ে যাওয়া নিয়ে আসার অত্যন্ত সুব্যবস্থা থাকায় তারা কিন্তু নানা ধরনের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে এবং তারা অত্যন্ত খুশি। আমরা একটু সরাসরি কথা বলবো একজন এখানকার ব্যবসায়ীর সাথে। বেচাকেনা কেমন চলছে, নতুন এই মার্কেট চালু হলো, কেমন লাগছে, সব দিক থেকে সুবিধাজনক আছে কিনা? না, এইখানে মার্কেটে খুব সুন্দর বেচাকেনা, সুন্দর পরিবেশে প্রায় প্রতিদিন মনে করেন 80 থেকে 1 কোটি টাকা বিক্রি হইতেছে। তো মার্কেট এখানে খুব যারা আসতেছে তারা বেচাকেনা করে পাইকার ক্রেতা বিক্রেতা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এখন কি কি ফল এসেছে? এখন আম আসতেছে, লিচু আসতেছে, পেয়ারা আসতেছে। এই মার্কেটটি তো 4 কোটি টাকা ব্যয়ে প্রায় 3 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এত বছর লাগলো কেন এখানে আসতে? এখানে কিছু কতিপয় আপনার বিরোধী দলের এই কারণেই, আপনার কিছু অসাধু লোকের কারণে এটা আসা সম্ভব হয়েছিল না। ধন্যবাদ আপনাকে। আসলে
বুবলি আপনি শুনছিলেন ব্যবসায়ীরা যেটি জানাচ্ছিল যে প্রায় 3টি বছরের অপেক্ষা শেষে তারা কিন্তু একটি স্থানে একত্রিত হতে পেরেছে সকল দেশীয় ফল ব্যবসায়ী। সকাল থেকে আমরা দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ রংপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ সহ বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলার হাজার হাজার ক্রেতা কিন্তু তারা এই মার্কেটে আসছে এবং গ্রীষ্মকালীন যে দেশীয় ফলগুলো রয়েছে তার বেচা কেনায় কিন্তু হাক ডাকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এই মার্কেটটি। ব্যবসায়ীরা যেটি বলছেন প্রতিদিন এই গ্রীষ্মকালীন মৌসুমে এই মার্কেটে শুধুমাত্র বেচা কেনায় হয় কোটি টাকার ওপরে এবং তারা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন উদ্যোগ নিয়ে দীর্ঘ 3 বছর পর তাদের যে মার্কেটটি স্থানান্তরের বিষয়ে উদ্যোগ নিয়েছেন সেই জন্য। আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম আরফানের সাথে। তিনি যেটি বলছেন যে এই মার্কেটটি নির্মাণের পিছনে রয়েছে অনেক ইতিহাস। বগুড়া শহরের 7 মাথা সংলগ্ন যখন যানজট এড়াতে আসলে বারংবার উদ্যোগ নেওয়া হচ্ছিল তখন ফল ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েই কিন্তু এই মার্কেটটি নির্মাণ করেছিল, কিন্তু নানা জটিলতায় এই মার্কেটে আসতে প্রায় 3 বছর সময় লেগে গেল। তারপরেও তারা সফল এবং এই মার্কেটে তারা কিন্তু ক্রেতা বিক্রেতাদের জন্য থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখার প্রত্যয় নিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে এই মার্কেটের মাধ্যমেই তারা উত্তরে যে ফলের মার্কেট রয়েছে, ফলের যে একটি সমৃদ্ধ অর্থনীতি রয়েছে সে অর্থনীতির চাকা সচল রাখতে তারা ভূমিকা রাখতে পারবেন। বুবলি, বগুড়া শহরের 3 মাথায় দেশীয় ফল মার্কেট থেকে কেনা বেচা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে ফলের বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু। ঈদে ঘরে ফেরা রংপুর অঞ্চলের মানুষজনের জন্য এবারও বিশেষ ট্রেন থাকছে না। অন্য অঞ্চলের সঙ্গে এমন বৈষম্যে ক্ষুব্ধ ওই অঞ্চলের মানুষ। তাদের আশঙ্কা নিয়মিত চলাচল করা আন্তনগর ট্রেন দিয়ে এ সময়ের যাত্রীর চাপ সামাল দেয়া সম্ভব হবে না। এ পরিস্থিতিতে সড়কেও চাপ বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করে নির্বিঘ্নে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর অঞ্চল থেকে দিনে 7 থেকে 10 হাজার মানুষ ট্রেনে যাতায়াত করেন। এত মানুষের জন্য আন্তনগর ট্রেন চলে মাত্র 10টি। ঈদের সময় যাত্রীর সংখ্যা বহুগুণে বেড়ে গেল, বাড়ানো হয় না ট্রেনের সংখ্যা, বরং সমস্যা নিত্যর সঙ্গে হয় ঈদ যাত্রীদের। বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করা এই নারী কর্মকর্তার অভিজ্ঞতা ঠিক এমনই। থাকার কারণে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকার কারণে ধাক্কাধাক্কি হয় না। ট্রেন তো শুধু কি একবারই ইয়েভাবে তো যায় না, অনেক সময় দেখা যাচ্ছে বিকল্প সৃষ্টিতে দাঁড় করায়, দেখা যাচ্ছে এরকম করে ঝাঁকি মারে। ঝাঁকা মারার কারণে দেখা যায় দুষ্ট ছেলে গেলে দাঁড়িয়ে আছে, দেখবেন তো ওই ঝাঁকিটার কারণে সুযোগ নিয়ে ওরা পড়তেছে উপরেই। তো এটা তো আমাদের জন্য সমস্যা, ওই জন্য তো ট্রেন বাড়ানোই দরকার। কর্তৃপক্ষ বলছে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট আর গাইবান্ধার মানুষের জন্য আগের দেয়া বরাদ্দ রংপুর এক্সপ্রেস, লালমনি, বুড়িমারি ও কুড়িগ্রাম এক্সপ্রেস রয়েছে। বিভাগের বাকি 4 জেলার জন্য আছে পঞ্চগড়, একতা, দ্রুতযান, বাংলাবান্ধা, নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। নারীর টানে মানুষজন বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করলেও বিশেষ ট্রেন নিয়ে প্রস্তুতি নেই রেল কর্তৃপক্ষের। সুবিধার থেকে বেশিরভাগ সময় অসুবিধাই পাওয়া যায়। এই দুইজনের সিটে 3 জন বসা লাগে, ঈদের সময় আরো বেশি ভিড় হয়। যাতায়াতের জন্য ট্রেন খুব সীমিত হয়ে গেছে। আরও বেশ কিছু ট্রেন যদি এই যাতায়াত করতো ঢাকা, রংপুর, কুড়িগ্রাম এই লাইনে, তাহলে হয়তো আরও ভালো হতো। ঢাকা, চিটাং বা ওই সমস্ত রুটে যেভাবে ট্রেন পাওয়া যায় এবং সেগুলোর যে সুযোগ সুবিধা নর্থ বেঙ্গলে নাই। রংপুরে ব্রডগেজটা চালু হোক আর বিশেষ ট্রেন আর রেলওয়ে স্টেশনটা একটু উন্নত করলে আসলে অনেক ভালো হবে, আমাদের ভোগান্তিগুলো একটু কমবে আসলে। এমন বাস্তবতায় বছরের পর বছর দুর্ভোগে পড়া যাত্রীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভার বঞ্চনার কথা। ঈদের স্পেশালের জন্য প্রতিবারই আমরা বলি দিতে পারে না, যেহেতু হারে যাত্রী আপনার গাড়ি বগি সংকট, ইঞ্জিন সংকট, যার কারণে নতুন কোনো ঈদের স্পেশাল দিতে পারে না, এবারও নাই। জনবল, ইঞ্জিন, বগি সংকট দেখিয়ে বন্ধ রাখা হয়েছে এই অঞ্চলের 4টি লোকাল ট্রেন ও 4টি সাব স্টেশন। এ নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। রক্তের ক্ষেত্রে রংপুর অগ্রগামী, কিন্তু পাওয়ার ক্ষেত্রে রংপুর সব সময় পশ্চাৎগামী হয়ে থাকে। এই কারণটি, এই দুঃখটি আমরা আসলে আর বেশি দিন নিয়ে যেতে চাই না। আমরা চাই রংপুরের এই বৈষম্য দূরী হোক, রংপুরের সকল প্রকার সুবিধা যেন রংপুরের মানুষ পায়, এই আমাদের কামনা। ট্রেন সংকটে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা।
ঈদ স্পেশাল তো নেই, বরং বন্ধ 4টি লোকাল ট্রেন ও স্টেশন। এই অবস্থায় আন্তনগর ট্রেন চালুর দাবি রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে বসবাসকারী লক্ষাধিক মানুষের সংগ্রামী জীবন। প্রতিনিয়তই জীবন ও জীবিকার তাগিদে করতে হয় লড়াই। নেই মানসম্মত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সেবারও বেহাল দশা। সব ধরনের নাগরিক সেবা থেকেও বঞ্চিত এখানকার বসবাসকারীরা। তারপরও যুগ যুগ ধরে এভাবেই বসবাস করে আসছেন চরাঞ্চলের মানুষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে প্রায় বিচ্ছিন্ন চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার ওপারের চর অঞ্চল। এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এখানকার ধুলোবালির জীর্ণ ও খানাখন্দকে ভরা নাজুক সড়ক যোগাযোগ ব্যবস্থা চরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। যে কোনো নাগরিক সেবা পেতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, করতে হয় সংগ্রাম। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাও তাদের যেন রীতিমতো মরণ যুদ্ধ। বৃহত্তম একটা চর, আমাদের রাস্তাঘাট নাই, কোনো রোগ চিকিৎসার জন্য কোনো একটা মেডিকেল নাই, হাসপাতাল নাই। মোটরসাইকেল নিয়ে যাই আমরা, এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যাতায়াত ব্যবস্থা নেই। এবং রাস্তাঘাট এটা যদি সংস্কার করা হতো তা আমাদের চরাঞ্চলের লোকরা বাঁচতাম এবং আমাদের সুবিধা হতো। এখানকার শিক্ষা ব্যবস্থারও নাজুক অবস্থা। নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। তাই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে না পেরোতেই ঝরে পড়ে অধিকাংশ শিক্ষার্থী। কৃষি নির্ভর এ চরাঞ্চলের মানুষের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হতে হয় শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার অভাবে। আমরা শুনেছি ছোটবেলায় আমাদের একটা হসপিটাল ছিল, এই হসপিটাল কোথায় আছে, কি অবস্থা আছে, কিভাবে চিকিৎসা হয় তা আমরা জানি না, খোঁজ খবরও জানি না। চরাঞ্চলে আবারটা ভালো হয়, ফলনও ভালো হয়, দাম পাই না আমরা, দাম পাই না মানে গাড়ির রাস্তা নাই। জনপ্রতিনিধিরা বলছেন চরবাসীর জীবনমান উন্নয়নে একাধিকবার প্রকল্প প্রস্তাব জমা দিয়েও হয়নি তার বাস্তবায়ন। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো সমস্যারই স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সটা খুব জরুরি দরকার। যেখানে জমি দিলাম অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কোনো রকম উদ্যোগই নিচ্ছে না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ইতিমধ্যেই চরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প প্রস্তাব করেছেন তারা। একনেকে পাশ হলেই শুরু হবে কাজ। এই ব্রিজটা 500 মিটারের অধিক হওয়ার কারণে আমাদের এখানে একনেকের একটা অনুমোদনের প্রয়োজন। আমরা এখন সেই পর্যায়ে আছি। তো আশা করা যাচ্ছে যে খুব অদূরেই আমাদের এই চিলমারি ইউনিয়নের জন্য বা ইউনিয়নবাসীর জন্য একটা সুসংবাদ আসবে। দ্রুতই চরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে উদ্যোগ নেবে সরকার। সমাধান হবে সকল সমস্যার, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ার পাশাপাশি ভারতীয় গরু আসলে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেলায় লালন পালন করা পশু দিয়ে এবার কোরবানির চাহিদা পূরণ সম্ভব। অবৈধভাবে সীমান্ত হয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়িয়েছে বিজেপি। সহকর্মী তোফাইল আহমেদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত ফেনীর ফুলগাজীর বক্স মাহমুদ ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহিম। 2021 সালে 7টি গরু দিয়ে শুরু করেন মদিনা এগ্রো ফার্ম নামে একটি খামার। বর্তমানে তার খামারে 180টি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। শুধু মদিনা এগ্রো নয়, জেলায় 5000-এর অধিক বাণিজ্যিক খামারে শাহিওয়াল, ফ্রিজিয়ান, নওরেজিয়ান রেড, দেশি বলদ সহ বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকে গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য লালন পালন করছেন। এখানে 37টা গরু নিয়ে আরম্ভ করছি, তারপরে প্রায় 70টা গরু দিছি। এর পরবর্তী বছর এর পরবর্তী 180টা গরু দিছি। এখন চিন্তা ভাবনা আছি সামনে আরো বড় করার জন্য। সারা বছর গরু লালন পালন করে যদি কোরবানি লাভের আশা না করতে পারি তাহলে আমাদের পুরো বছরের এটাই একটা লস প্রজেক্ট হয়ে যায়। দেশি প্রজাতির গরু ছাগলের চাহিদা বেশি থাকায় পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন খামারে। হাটে ভিড় এড়িয়ে সুস্থ সবল পশু দেখে শুনে কেনার বিকল্প খামার বলছেন ক্রেতারা। বা আমরা যদি খামারের এখান থেকে গরু কিনি, এরা আমাদের পরিচিত, গরুটা ভালো হবে, এটার ভিতরে কোনো রকমের কোনো সমস্যা হবে না, গরুর ভিতরে 100% গ্যারান্টি হবে। হাট বাজারে গেলে তো ভ্যারাইটিস গরু দেখা যায়, আর আমি শুনছি এখানে মোটামুটি গরুগুলো সবগুলোই চয়েসফুল। এখান থেকে চয়েস করতে সুবিধা আর কি, কিনে রাখলাম, প্রয়োজনে ঈদের আগের দিন নিয়ে গেল।
2024 সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদে। সেই ধকল কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সক্ষমতা অর্জন করেছে ফেনীর মানুষ। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 82,336টি। তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে 87,227টি গবাদি পশু। আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এদিকে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। গত 2 মাসে আমরা প্রায় 26 লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থানে থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি এবং কাস্টমসে সেগুলি জমা দিয়েছি। গোখাদ্যের দাম কমানো গেলে তৈরি হবে নতুন নতুন খামারি, কর্মসংস্থান হলে সচল হবে অর্থনৈতিক চাকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 22 মে থেকে বাজারে আসবে নওগাঁ আম। অপরিপক্ক ও কেমিক্যাল মিশিয়ে আম বাজারজাত করা রুখতে তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তাই আমবাগান মালিকদের বাড়তি নজর পরিচর্যায়। এবছর প্রায় 4,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা কৃষি বিভাগের। কাজী কামাল হোসেনের তথ্য, ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। গোপালভোগ, হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, বাড়িচার সহ বিভিন্ন জাতের আম থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে, নজর কাটছে সবার। এবার 22 মে থেকে গুটিজাত আম পাড়া শুরু করবে চাষিরা। গোপালভোগ 30 মে, হিমসাগর 2 জুন, নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন, ফজলি 25 জুন নামানো হবে। সবশেষ 10 জুলাই থেকে আশিনা, বাড়িচার ও গৌরমতী আম বাজারে পাওয়া যাবে। তাই আম বাগান মালিকদের এখন বাড়তি নজর পরিচর্যায়। চন্দ্রমুকুল হয়েছিল, কিন্তু এই মুকুলটা আপনার অতিরিক্ত তাপ দেওয়ার কারণে জ্বলে যাওয়ার কারণে মুকুলে গুটি কম আসে। এই গুটি কম আসার কারণে প্রত্যেকটা বাগানে যে হারে মানে আমের প্রয়োজন ছিল বা যে হারে অন্যান্য বছর হয়, এবার সেই হারে কিন্তু আম নেই। নির্ধারিত সময়ে ফরমালিন মুক্ত আম বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু প্রতিবন্ধকতাও আছে, আমাদের অবকাঠামোগত সমস্যা আছে। সরকার যদি এদিকে নজর দেয় তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আম রপ্তানি করে। আমের বাজার মূল্য নিশ্চিত, বিদেশে আম রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ সহজকরণে বিভিন্ন উদ্যোগের কথা জানান কৃষি বিভাগ। বাইরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার জন্য যে নিরাপদ আম উৎপাদনের জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি এবং এক্সপোর্টারদেরকে নিয়ে এসে আমরা সভা সেমিনার করেছি। আশা করি যে আমরা দেশের চাহিদা মিটে বাইরে আম রপ্তানি করতে পারবো। এবছর নওগাঁয় আম চাষ হয়েছে 30,300 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,87,234 টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।